তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন হোসেন এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটের খরা, ব্যাপক অনিয়মের অভিযোগে কটিয়াদীতে ভোট বাতিল। হজযাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন হবে ঢাকাতেই, সরকারের প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী সৌদি আরব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমের মৃত্যুতে সিলেটে মহাসড়ক অবরোধ, অভিযুক্ত বাস চালকের দায় স্বীকার। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণও কিন্তু শেষ হয়ে গেল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদিনই কিন্তু ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলা যায়। তবে একটি বিষয় লক্ষণীয়, এবারও কিন্তু ভোটার উপস্থিতি কম। দেখেন, এই উপজেলা নির্বাচনের শুরু থেকেই ভোটারের উপস্থিতি খুবই কম। ইসি পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য একটা কথা বলা হয়েছে। ইসি সচিব বলেছেন যে যেহেতু বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি সেজন্য ভোটার উপস্থিতি কম। এটি একদিক থেকে সত্যি, কিন্তু আরেক দিকে বিষয়টা হচ্ছে যে বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি কিন্তু ভোট তো হচ্ছে, সেই অনুযায়ী ভোটারের উপস্থিতি কম, এটি একদম পরিষ্কার লক্ষণীয়। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কি কারণটি খুঁজে দেখা, মানুষ কেন ভোটে আগ্রহ হারিয়ে ফেলছেন। এটা কিন্তু নির্বাচন কমিশনের উপরেও দায় বর্তায়, কারণ তারা কি তাহলে মানুষের আস্থা অর্জন করতে পারছেন না। এখন তাদের একটু নিজেদেরই খুঁজে দেখা দরকার সমস্যাটা কোথায়। আমরা আশা করব বাকি নির্বাচনগুলো অবশ্যই সুষ্ঠু হবে এবং কোনো রকম অনিয়ম বা কোনো রকম সহিংসতা হবে না। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। কম ভোটার উপস্থিতি ও বিচ্ছিন্ন কিছু সহিংসতা অনিয়মের মধ্য দিয়ে ১১৬ উপজেলায় ভোট শেষ হয় রোববার বিকেল ৪টায়। কিশোরগঞ্জের ১৩ উপজেলার বেশিরভাগ কেন্দ্রেই ভোটার ছিল কম। কটিয়াদী উপজেলায় ভোট শুরুর ১ ঘন্টার মধ্যেই স্থগিত করা হয় সবকটি কেন্দ্র। আগের রাতে ভোট বাক্স ভরার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই কটিয়াদীতে ভোট স্থগিত হয়েছে। আমাদের প্রিজাইডিং অফিসারদেরকে ভয়ভীতি দেখে জোর করে তারা ছিল মারছে। তো আমরা এই বিষয়টি অবগত হয়ে আমরা আমাদের কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করি। আমাদের কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কটিয়াদী উপজেলা পরিষদের ভোট গ্রহণ আমরা আজকে আসলে বন্ধ করেছি। চট্টগ্রামের ৪ উপজেলাতেও ছিল না ভোটারের ভিড়। চন্দনাইশের একটি কেন্দ্র দখলের চেষ্টার সময় বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য। এছাড়া চন্দনাইশের দক্ষিণ জোয়ারায় নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন গুলি ছুড়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দুপুরে ব্যালট ছিনতাই ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে বাঁশখালীর ৪ ইউনিয়নের সব কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানান ২ স্বতন্ত্র প্রার্থী। আমার ভোট আমি দিয়েছি, নিজের ভোট নিজেই দিয়েছে, কোনো অসুবিধা হয় না ভোট দিতে। আমরা এসে তাদেরকে সতর্ক করে দিয়েছি, আর পরবর্তীতে পরিস্থিতি একটু খারাপ হয়ে যায় আর কি, যার কারণে আমরা ভোট ২৪ মিনিটের মতো বন্ধ রাখি। এদিকে দুপুরে কক্সবাজারের পেকুয়ায় একটি ভোট কেন্দ্রের পাশে গোলাগুলিতে আহত হন ৪ জন। মানিকগঞ্জের দৌলতপুরে নৌকা প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগে ভোট বর্জন করেন ২ বিদ্রোহী প্রার্থী। জীবনপুরের ২৭ নং ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রুহুল আমিনকে আটক করা হয়। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিনের ত্রুটির কারণে প্রায় ২.৫ ঘন্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। তবে রংপুর সদর, গোপালগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইভিএমে ভোট নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। সুস্থভাবে ভোট দিলাম, ভালোই লাগলো। যে সিল মারাচ্ছে কত সুন্দর, এটা ভালো হইতেছে। ভালোভাবে অপারেটিং করার না কারণে সমস্যাগুলো দেখা দিচ্ছে। তারপরে আমাদের যে যারা এটার এক্সপার্ট আছে, আমাদের সেনা সদস্যরা আছে, তারা গেছে প্রত্যেক সেন্টারে। কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ জাসদ সমর্থিত প্রার্থীর এক সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। শেরপুরে ভোট হয়েছে ৩ উপজেলায়। ঝিনাইগাতীর হাসলিগাঁও ও জুলগাঁও কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক হন ৬ জন। এছাড়া গাজীপুর, চাঁদপুর, মাগুরা, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাদারীপুরের বিভিন্ন উপজেলায় ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ধাপে
116 উপজেলায় ভোট শেষে চলছে গণনা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট। তবে অনিয়মের অভিযোগে 7 উপজেলার 14 কেন্দ্রে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এই ধাপে ভোট হয় চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর সহ 25 জেলার 116টি উপজেলায়। তবে একক প্রার্থী থাকায় 26 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া 6 উপজেলায় সব পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেই উপজেলাগুলোতেও ভোট হয়নি। সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ থেকেই প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি আরবের 2 মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরপরই সৌদি সরকারের একটি কারিগরি দল গত বৃহস্পতিবার প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করে। চলতি বছরই বাংলাদেশ থেকে ইমিগ্রেশন করা যাবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। এছাড়া বাংলাদেশ থেকে আরও 20,000 যাত্রী বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজের যাত্রী নিবন্ধন শেষ হচ্ছে বৃহস্পতিবার। ইতিমধ্যে হজযাত্রীদের বাংলাদেশের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে সৌদি আরবের একটি কারিগরি দল আগামী 6 এপ্রিল 2019 তারিখে এ বিষয়ে একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, প্রি অ্যারাইভাল ইমিগ্রেশনে কি সুবিধা পাবেন হজযাত্রীরা, আর এ ব্যাপারে অগ্রগতি এখন কোন পর্যায়ে রয়েছে? আজকে সকালবেলায় আমাদের যে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী উনি সাংবাদিকদের জন্য একটি সংবাদ সম্মেলন ডাকেন। এর আগে উনি সৌদি আরবে সৌদি বাদশার আমন্ত্রণে তিনি ভিজিট করে এসেছেন এবং আসার পর উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যারা যেসব হজযাত্রীরা হজ করতে যাচ্ছেন তাদেরকে ওখানে যাওয়ার পর 5 থেকে 10 ঘন্টার মতো সময় ব্যয় করতে হয় ইমিগ্রেশনের জন্য, যার প্রেক্ষাপটে হাজিরা অনেক সময় ক্লান্ত হয়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। এই জটিলতা কাটানোর জন্য এই যেহেতু সমস্ত বিশ্ব থেকে হাজিরা ওই সময়টা একসাথে সৌদি গমন করেন, তার ফলে অনেক হ্রাস থাকে, ফলে দেখা যায় যে হাজিদের এই দীর্ঘ সময়টা প্রয়োজন পড়ে। তার কারণে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া প্রি অ্যারাইভাল ভিসার সুবিধাটা পাচ্ছে এবং তারা অনেক দিন আগে থেকেই পাচ্ছে। বাংলাদেশও চাচ্ছে যে বাংলাদেশ যেহেতু 4th লার্জেস্ট এই ক্ষেত্রে যে হাজি পাঠানোর ক্ষেত্রে তার বাংলাদেশের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে যে বাংলাদেশও এই সুবিধাটা যেন নিতে পারে, যাতে হাজিদের ওই অসুবিধাটা ওখানে গিয়ে আর না হয়। এখানেই তারা সব ধরনের কাজগুলো সমাধান করে ওখানে গিয়ে নির্বিঘ্নে তারা হজ পালনে কোনো ধরনের জটিলতার সম্মুখীন যাতে না হয়। হাসিব, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে হজ যাত্রীর কোটা আরও 20,000 বাড়াতে প্রস্তাব দিয়েছে ঢাকা। এই প্রস্তাব কার্যকর হওয়ার কতদূর, কোনো তথ্য আছে আপনার কাছে? এখন কয়েক বছর যাবৎ বাংলাদেশ সরকার 1,27,198 জন হজযাত্রী পাঠাচ্ছেন সৌদি আরবে হজ পালনের জন্য, কিন্তু বাংলাদেশে হাজিদের চাহিদার থেকে অনেক বেশি। তাই বাংলাদেশ সরকার বারবারই বলে আসছে যে আমাদেরকে হাজিদের সংখ্যাটা বাড়ানো হোক। তা এবার আনুষ্ঠানিকভাবে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন যে 20,000 হাজি আমাদের বাড়িয়ে দেওয়া হোক। এছাড়া আরও কয়েকটি বিষয় তারা আলোচনা করেছেন। এর আগে দেখা গেছে যে কোনো হজ এজেন্সি যদি হাজি পাঠাতে চায় তাকে মিনিমাম 150 জন হাজি না পাঠালে সে হাজি পাঠাতে পারবেন না। তবে এক্ষেত্রে তারা এবার বলেছেন যে এই সংখ্যাটা তাদেরকে যেন 100 করে দেওয়া হয়। যদি কোনো হজ এজেন্সি 100 জন হাজি ম্যানেজ করতে পারেন তারা যেন সেই হাজিদেরকে পাঠাতে পারেন। না হলে দেখা যায় যে কয়েকজনের জন্য যে 140 জনের জন্য অনেকেই হাজি দেখা যাচ্ছে যে 10 জনের কারণে পাঠাতে পারে না। সেই সমস্যাগুলো যাতে এবার না হয় সেই জন্য তারা বাংলাদেশের পক্ষ থেকে দাবি তুলেছেন সৌদি বাদশার প্রতি। ধন্যবাদ বলছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। এদিকে ঈদ উল ফিতরের আগেই রেলের সব সেবা একটি প্ল্যাটফর্মে আনতে মোবাইল অ্যাপ্লিকেশন চালুর সিদ্ধান্ত জানিয়েছে রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। রেলের সব সেবা দ্রুত এবং সহজে জনগণের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নিচ্ছে সরকার। রেল ভবনে সকালে রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় একথা জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ বিমানের অনুকরণে এ সেবা চালু করা হবে। সভায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেল সেবা আরও জনবান্ধব এবং সহজ করতে আইসিটি বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জনবান্ধব ইন্টিগ্রেটেড রেলওয়ে ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সেটি হলো যে এটা ঈদের আগেই যাতে আমরা সুফলটা অবশ্যই পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা।
এবং আমরা ঈদের আগে সেই সুফলটা পাবো, যাতে অতীতের মতো আমাদের যে হ্যাজার্ড যেটা আমাদের আমাদের কমলাপুর স্টেশনে হয় এটি যাতে না হয়। যদি এটা কোনোভাবে যদি আমরা এটা বাস্তবায়নের জন্য কোনোরকম ঘাটতি থাকে, অন্তপক্ষে বিভিন্ন স্পট থেকে যাতে আমরা সেই টিকিটের ব্যবস্থাটা করতে পারি, সেটার ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করছি যে এই অবস্থাটি এবছর হবে না। এভিয়েশন স্ট্যান্ডার্ড বলছেন, তাহলে এভিয়েশন কি ফলো করেন? এখন অনলাইনে আপনার ওই কি বলে বোর্ডিং সিস্টেম কিভাবে হয়? আপনি গেলেন, আপনি একটা স্ক্যান করলেন আপনার কার্ড, ঠিক আছে, কিংবা আপনি নাম্বার দিলেন, দিয়ে ভেরিফাই করে টিকিট বের হয়ে গেল, পে করে চলে আসলেন। এবছর থেকেই তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না, তবে পরীক্ষা তুলে দেওয়া হলেও থাকছে মূল্যায়ন প্রক্রিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব আকরাম আল হোসেন। এদিকে এবছর প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে ৮২,৫০০ জনকে বৃত্তি দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে এবার ট্যালেন্ট পুলে ৩৩,০০০ ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯,৫০০ শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়ানো ও সবার মেধা বিকাশে জোরালো পদক্ষেপ নিয়েছে সরকার। ৮২,৫০০ ছাত্রছাত্রী এই সুযোগ পাচ্ছে। এবার ট্যালেন্ট পুল বৃত্তি পাবে ৩৩,০০০ শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র ২২,০০০। সাধারণ কোঠায় পাবে ৪৯,৫০০ জন, যা পূর্বে ছিল ৩৩,০০০। যারা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে তাদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না থাকলেও এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ করতে মূল্যায়ন পদ্ধতি থাকবে। তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা পরীক্ষা রাখবো না, সেই জন্য আমরা ইতিমধ্যে আমাদের জানেন যে এনসিটিভি আমাদের কারিকুলামের সাথে সংশ্লিষ্ট। এনসিটিভিকে আমরা আনুষ্ঠানিক পরীক্ষা রাখবো, পরীক্ষা না রাখি তাহলে সেটার একটা আমাদের অ্যাসেসমেন্টের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। শিশুদের ওপর চাপ কমাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। তবে বাতিল হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা পরীক্ষা না রাখার পক্ষে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলবে জাতিসংঘ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে একথা জানিয়েছেন সংস্থাটির আন্ডার সেক্রেটারি এবং গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডেইং। সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বৈঠকে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা করায় অ্যাডামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে অ্যাডামা বলেন, রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও তৎপর হতে হবে। রাতারাতি কোনো গণহত্যা সংগঠিত হয় না, এটি পরিকল্পিত অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণহত্যা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডেইং। দুপুরে ২০ মিলনায়তনে বাংলাদেশে গণহত্যা বিষয়ক এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। অ্যাডামা ডেইং বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। সমস্যার সমাধানে মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেন তিনি। আর্মেনিয়া, বাংলাদেশ, রুয়ান্ডা সহ বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা হয়েছে। গণহত্যা এক রাতেই ঘটে না, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা থাকে। তাই ঘটনা শুরুর আগেই গণহত্যার মূল কারণ খুঁজে বের করে এর প্রতিরোধ জরুরি। কূটনীতিকদের ভুলেই ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, এটি বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি সঠিকভাবে তুলে ধরা হয়নি, তাই আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এই যে ২৫শে মার্চের কাল রাত্রে যে গণহত্যা হয়েছিল এটি কিন্তু এক ব্যাপক আকারে হয়েছে এবং মানে সাংঘাতিক রকমের। এর চেয়ে অনেক কম মাত্রার হত্যাযোগ্য আফ্রিকার বিভিন্ন দেশে, সেগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি পেয়েছে, কিন্তু বাংলাদেশ দুঃখজনকভাবে এত বছরও পায়নি। যাই হোক, তারপরে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আশা করব মুক্তিযুদ্ধের
চেতনার পক্ষের সরকার, তারা নিশ্চয়ই সফল হবেন এই ব্যাপারে। যেমন অনেক কিছুই, বঙ্গবন্ধুর হত্যার বিচার অনেক বছর পরে হলে হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার অনেক বছর পরে হয়েছে, দেরিতে হলেও এটি প্রতিষ্ঠিত হবে, কারণ ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো কিছু নয়, ভুলে যাওয়ার মতো কিছু নয়। আমরা আশা করব সঠিকভাবে এটি তুলে ধরা হবে এবং স্বীকৃতি আদায় হবে। আমরা প্রতিবেদনটি দেখি। জাতিসংঘের ঘোষণায় প্রতি বছর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হয় ৯ ডিসেম্বর। তবে ৭১-এর ২৫শে মার্চের গণহত্যার স্বীকৃতি দাবি করে আসছে বাংলাদেশ। এ প্রশ্নে মুক্তিযোদ্ধা মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো ৯ ডিসেম্বরের সুনির্দিষ্ট কোনো ঘটনা নেই। তাই ২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণায় মুখ্য সুযোগ ছিল ২০১৭ সালেই। ২৫শে মার্চ এরকম ঘটনা ঘটছে, কাজে ৯ ডিসেম্বর না করে ২৫শে মার্চ করা। যাই হোক, আমাদের জানা ছিল না, বা আমাদের যারা কূটনৈতিক প্রতিনিধি সেখানে সেভাবে তারা এটা উপস্থাপন করতে পারে নাই। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠিত সত্যকে যারা নাকচ করতে চায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হওয়া উচিত। মুজিবনগর সরকারের বিরোধিতাকারীদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। ডিনায়াল যে অ্যাক্ট যেটা বিভিন্ন দেশে আছে, সেটা আমাদের দেশে হওয়া একান্ত প্রয়োজন, যে তাদের বিরুদ্ধে এই সমস্ত প্রতিষ্ঠিত সত্যকে যারা বিতর্কিত করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হওয়া উচিত। তাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৫ মার্চের গণহত্যার বিষয়ে বিশ্বে জনমত গঠনে কাজ করছে উল্লেখ করে মোজাম্মেল হক জানান, আগামীতে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র রাখার পরিকল্পনা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হামলার আশঙ্কায় রাজধানীর গুলশান বাড়িধারায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানার ওসি এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, কী কারণে এবং কী ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে, আর পুলিশ কি বলেছে আপনাকে? আমরা যখন প্রথমে গুলশান থানায় যাই তখন দেখতে পাই যে গুলশান থানার ভেতর একটা থমথমে পরিবেশ, এবং সিনিয়র অফিসাররা সবাই সে সময় ছিলেন না, সবাই গুলশানের বিভিন্ন স্থানে ডিউটিতে গিয়েছেন। ডিউটি অফিসার সিনথিয়া আমাদেরকে জানান যে একটা মেসেজ এসছে যে জঙ্গি হামলা হতে পারে। এই আশঙ্কায় আসলে ২ প্লাটুন পুলিশ বাড়তি ও সেখানে মোতায়েন করা হয়েছে, এবং অফিসাররা সবাই বাইরে ডিউটিতে আছেন। এরপর আমরা ওসি তদন্তকে ফোন করি, তিনি আমাদেরকে জানান যে সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে একটা জঙ্গি হামলা হতে পারে। সে আশঙ্কায় তারা আসলে নিরাপত্তা জোরদার করেছেন। এবং সর্বশেষে আমরা সরাসরি ওসির সঙ্গে কথা বলি, তিনি আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গুলশান থানা যেটা সেটা ডিপ্লোম্যাটিক জোন হওয়ার কারণে ২৬শে মার্চকে সামনে রেখে একটা হামলার আশঙ্কা করছেন। এবং তিনি আরেকটা যেটা বলছিলেন যে সারা বিশ্বেই দিবসকে সামনে রেখে একটা হামলা করার যে একটা সিস্টেম চালু হয়ে গেছে, সেই রকম একটা আশঙ্কা করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আপনার কাছে গুলশানে এমনিতেই নিরাপত্তা চৌকি থাকে, তল্লাশির মাধ্যমে গাড়িগুলো পার হয়, আমরা দেখি সন্ধ্যার পরে বিশেষত। আর আজকে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিরাপত্তা জোরদার করতে? আজকে যেটা করা হয়েছে, আমরা দুপুরে যখন বিকেলে আমরা যাই, দুপুর থেকে আমরা সেখানে বাড়তি পুলিশ, সাধারণত তল্লাশি চৌকি বা চেকপোস্ট যেগুলো থাকে সেখানে যে পরিমাণ যে সংখ্যক আসলে পুলিশ থাকে, আমরা যেটা দেখেছি আজকে সাধারণ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পুলিশ রাখা হয়েছে। এবং ট্রাফিক বিভাগকেও আসলে অ্যালার্ট করা হয়েছে যে কোনো সময়ে সেখান থেকে ডাইভারশন হতে পারে, তারা যেন সেরকমভাবে প্রস্তুত থাকেন। এই অবস্থায় আমরা আসলে গুলশানের রাস্তাগুলোতে দেখতে পেয়েছি। ধন্যবাদ। গুলশান বাড়িধারার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ফারজানা আক্তার। নির্বাচন পরবর্তী কর্মসূচি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন না থাকায় নেতাকর্মীদের প্রশ্নের মুখে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভার মধ্যে এ নিয়ে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। দলের নেতাকর্মীদের আবেগতাড়িত না হয়ে ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর মহাসচিবের। কথা বলতে আসেন না, অবশ্যই কথা বলতে হবে, আসেন এখানে আসেন। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভায় তৈরি হয় এমন দৃশ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় দর্শক সারি থেকে চেয়ারপারসনের মুক্তির দাবিতে কেন আন্দোলন নেই সে প্রশ্ন তোলেন ছাত্রদলের এক নেতা। এমন পরিস্থিতিতে তাকে মঞ্চে ডাকেন বিএনপি মহাসচিব। মিথ্যা কথা বলবেন না, কে বললো? প্রথম কর্মসূচি আছে না, সেখানে আছে একদম কথা বলেন না।
এর আগে নির্বাচনে অংশ নেয়া এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের মুখে পড়েন দলের মহাসচিব। আমরা যা পারি করব, না পারলে করব না, নির্বাচন করব না। কিন্তু এটা কি হলো, কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি। তারই জন্যে এই বৃদ্ধ বয়সে বেগম খালেদা জিয়া জেলে। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঐক্য এবং দলে ভাঙন তৈরিতে ষড়যন্ত্র এখনো চলছে, আবেগ দিয়ে আন্দোলন হয় না, এমনটাও বলেন তিনি। আবেগ দিয়ে শুধু যুদ্ধ জয় করা যায় না। আজকে এখানে অনেকে অনেক কথা বলছেন। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেন। সবাই ঐক্যবদ্ধ হলে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের বিজয় অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি কোনোদিন নিঃশেষ হবে না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরী মোহাম্মদ ওয়াসিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত শেরপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। এদিকে ওয়াসিমের মৃত্যুতে অভিযুক্ত বাস চালক এবং সহকারী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন। বাস চালক ও সহকারী সর্বোচ্চ শাস্তির দাবিতে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। এ সময় সড়কে পরিকল্পিতভাবে ওয়াসিম হত্যার বিচার, উদার পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা চাই এই নির্মম পরিণতির বিচার হোক। আমরা আমাদের ভাইয়া ওয়াসিম ভাইয়ার হত্যার বিচার চাই। ঘাতক উদার পরিবহনের যে অ্যাক্সিডেন্ট করেছে তাদের অবশ্যই রুট পারমিট বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এবং উদার পরিবহনের চালক ও হেল্পারের দ্রুত ফাঁসি কার্যকর করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। লাইসেন্স এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলবে না, চলবে না, চলবে না। হত্যাকাণ্ডের প্রতিবাদে একদিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন থেকেও চিঠি দেওয়া হয়েছে, ছাত্রদের দাবির প্রেক্ষিতে এটা করা হয়েছে। শুধু আজকের জন্যই ছাত্ররা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। আর যদি এইটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে অবশ্যই ছেলেরা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে। এদিকে বাস থেকে ফেলে ওয়াসিমকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাস চালক জুয়েল আহমেদ ও সহকারী মাসুক মিয়া। বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। আমরা এই ঘটনার সাথে সত্যতা যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং আমরা সত্যতাও পেয়েছি। আমরা প্রয়োজনে আরও পুলিশ রিমান্ডে এনে আমরা আরও ব্যাপকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব। আতিফান জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিবরিয়া প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে এবং বাদ-জোহর বাড়িধারায় পার্ক মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দেখেন, এই গুণী শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, তার পরিবারের সবাই কিন্তু, তার ভাই বোনরা সবাই বেশ দুই ভাই এক বোনের সংসার তাদের। জাফর ইকবাল ছিলেন চিত্রনায়ক, আনোয়ার পারভেজ ছিলেন বিখ্যাত লোক, তারা সবাই ছিলেন গুণী। শাহনাজ রহমতুল্লাহ অসংখ্য অসাধারণ গানের জন্ম দিয়েছেন। একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাকে মনে রাখবে। তবে কথা হচ্ছে, শেষ দিকে তিনি অন্তরালে চলে গিয়েছিলেন, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। কি কারণে ছিলেন না সেটা আমরা জানি না, কিছুটা বিতর্কও ছিল, আমরা জানি ছিল। যাই হোক, এই গুণী শিল্পীদের অবশ্যই আমরা স্মরণ করব। বাংলাদেশে অসংখ্য দেশাত্মবোধক গান, রোমান্টিক গানের জন্ম দিয়েছেন তিনি। আজ তার প্রয়াণ হলো, কিন্তু বাঙালির হৃদয়ে তিনি থাকবেন চিরদিন। আমরা প্রতিবেদনটি দেখি। এমন অসংখ্য দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। একবার যেতে দে না মা, আমার ছোট্ট সোনার গায়ে, এক নদী রক্ত পেরিয়ে, এরকম অসংখ্য কালজয়ী গান দিয়ে অগণিত শ্রোতার মন জয় করেছেন। বিবিসির সেরা বাংলা গানের জরিপে 20টি গানের মধ্যে 4টি গানই শাহনাজ রহমতুল্লাহর। শনিবার রাত 11:30টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান গুণী এই শিল্পী। মৃত্যুর সময় স্বামী মেজর অবসরপ্রাপ্ত রহমতুল্লাহ পাশে ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। শ্বাসকষ্টতে খুব কষ্ট পাইতেছিল, আমি শোয়াই দিলাম,
শোয়া দিয়ে আমি হাতটা ধরে রাখছি, তার আর এর মধ্যে কোনো কথা বলতেছে না সে, কিন্তু কষ্ট পাইতেছিল। 2-3 মিনিট পরে দেখি সে কথাটা একদম বন্ধ। মৃত্যুর খবর শোনার পরপরই শিল্পী সমাজের সবাই ছুটে আসেন বাড়িধারায় শাহনাজ রহমতুল্লাহর বাসায়। এই হঠাৎ প্রয়াণ মেনে নিতে কষ্ট হচ্ছে সবারই। উনি শিল্পীদের শিল্পী, আমি বলবো আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে উনার গান পছন্দ করেন না, উনার ফ্যান না, উনার ফলোয়ার না। এরকম গায়কই, এরকম তার প্রত্যেকটা গানের ডেপথ। শাহনাজ রহমতুল্লাহর গানের স্টাইলই ছিল আলাদা, তার গানগুলো আমাদের জন্য ছিল অনুপ্রেরণা। এবং আমার যে বিবিসির জরিপে যে সেরা 10 গানের মধ্যে 3টা গানই তার গাওয়া ছিল। দেশ সেরা এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বাংলা গানের ইতিহাসে শাহনাজ রহমতুল্লাহ চিরকাল বেঁচে থাকবেন শ্রদ্ধার আসনে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ সাকিব আল হাসানের জন্মদিন। 1987 সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টাইগার ক্রিকেটের সুপারস্টার সাকিব দেশের হয়ে সামনে থেকে লড়ছেন দীর্ঘদিন ধরে। বহু জয়ের নেপথ্যে ছিলেন এই বাঁহাতি। 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েছেন। টেস্ট ও টি20 দলের নেতৃত্ব এখন তার কাঁধেই। অনন্য সব কীর্তিতে বিশ্বজুড়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সাকিব। পরিসংখ্যানের বিচারে ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো পারফেক্ট অলরাউন্ডার খুব কম আছে। বরেণ্য এই ক্রিকেটারকে 32তম জন্মদিনে শুভেচ্ছা। ঢাকা প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আরিফুল হক। 10 দিনের মধ্যে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামতে পারবেন বলে আশা করছেন। বাকি ম্যাচে ভালো করে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান। ইংল্যান্ডের বিমানে উঠতে আরেক অলরাউন্ডার সাইফুদ্দিনের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন আরিফুল। সাইফুদ্দিন ও ভালো করতেছে, আমরা ও খুব ভালো কাছের মধ্যে আছে। আমিও চেষ্টা করতেছি যে নিজেকে আবার ওই জায়গাটায় নিয়ে আসা। সবার স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা, আর ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আসলে মানুষের আসলে স্বপ্ন একটা নিয়েই বাঁচে। আসলে আমারও স্বপ্ন আছে ওয়ার্ল্ড কাপ খেলা। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোহাম্মদ জুয়েল পাবনা থেকে বলছেন, পাবনায় রয়েছে 100 বছরের পুরনো হার্ডিন্স ব্রিজ, দৃষ্টিনন্দন লালন শাহ সেতু সহ নানা স্থাপনা। এছাড়া পদ্মা নদীর অপরূপ সৌন্দর্যও সবাইকে বিমোহিত করে। এসব দেখতে বহু পর্যটক এলেও নেই তেমন কোনো সুযোগ সুবিধা। প্রচারের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। চট্টগ্রাম থেকে ইমাম হোসেন বলছেন, চট্টগ্রামের মিরসরাই থানার করেরহাট ইউনিয়নের 6 নং ওয়ার্ডে প্রায় 6000 মানুষের বাস। এখানে আধুনিক অনেক সুবিধা থেকে এলাকাবাসী বঞ্চিত। বিদ্যুৎবিহীন এ ওয়ার্ডের রাস্তাঘাটও অনুন্নত। এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোহাম্মদ ইব্রাহিম ঢাকা থেকে তিনি বলছেন, রাজধানীর আদাবর এলাকায় 16 ও 17 নম্বর রোডে অবৈধ ভাসমান দোকানের কারণে হাঁটা চলা দুষ্কর। রাস্তা দখলের কারণে প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটের খরা, ব্যাপক অনিয়মের অভিযোগে কটিয়াদীতে ভোট বাতিল। হজযাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন হবে ঢাকাতেই, সরকারের প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী সৌদি আরব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমের মৃত্যুতে সিলেটে মহাসড়ক অবরোধ, অভিযুক্ত বাস চালকের দায় স্বীকার। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন।